তুমি অফ করে আবার অন করো। দিছো? লাইভ দিছো? আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে এবং আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমাকে শুনতে পাচ্ছ কিনা এবং ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ কিনা একটু জানাবে। তো তোমরা যারা লাইভে যুক্ত হয়েছো তোমাদের আজকের ক্লাসে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি আছি তোমাদের সাথে, তোমাদের রাসেল স্যার, এবং তোমাদেরকে আজকে আমি পড়াবো তোমাদের পরিণীতি দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের লেকচার 2। ঠিক আছে, এর আগে আমরা একটা ক্লাস নিয়েছি এবং সেখানে তোমাদেরকে পড়িয়েছিলাম যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম একটা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে কি সরকারি কর্ম কমিশন। আজকে আমরা সরকারি কর্ম কমিশনের পরের আলোচনা নির্বাচন কমিশন নিয়ে কথা বলবো এবং বিষয়বস্তুগুলো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং তোমরা যারা ইতিমধ্যেই লাইভে যুক্ত হয়েছো তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা একটু জানাবে। এবং ইতিমধ্যেই যারা যুক্ত হয়েছো তোমরা কে কোন জায়গা থেকে লাইভটি দেখছো এবং তোমাদের কলেজের নাম আমাকে জানাতে পারো কমেন্ট সেকশনে। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছেন উপমা, লিজা যুক্ত হয়েছেন, নিশা যুক্ত হয়েছেন। ইয়াটা আসে না ঠিকভাবে, বোর্ডটা আসে না পুরোটা। ওকে, এবং হৃদয় যুক্ত হয়েছেন এবং আরো যারা যুক্ত হয়েছে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। এসিটা কি ঠিকভাবে চলতেছে না? বাতাস আসতেছে এদিকে? ওকে, টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন উপমা আমাদের সাথে, এবং সঞ্জিদা যুক্ত হয়েছেন, সৌরভী যুক্ত হয়েছেন, নিশাদ যুক্ত হয়েছেন, নুসরাত জাহান, লিজা যুক্ত হয়েছে। আমরা এই টপিকগুলো পড়বো না, আমরা এর বাইরেও আমরা পড়বো হচ্ছে সিকিউ এবং এমসিকিউ পড়বো এই অধ্যায় থেকে। কেমন? তোমরা যারা যুক্ত হয়েছে আজকের ক্লাসটা শেয়ার করে দাও তোমাদের টাইমলাইনে, এবং তোমাদের টাইমলাইনে শেয়ার করে দিয়ে তোমরা নিজেদের টাইমলাইনে সেটা রাখতে পারো। এবং আশা করছি যে তোমরা আমাকে ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। ওকে, তো আর কথা না বাড়াই আমরা ক্লাসে চলে যাব, ডিটেলস ক্লাসে। ওকে, সরকার মাজাহারুল সরকার আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং সামিহা যুক্ত হয়েছেন, সামিউল যুক্ত হয়েছেন, দিনাজপুর থেকে দেখতেছে সে। ওকে, আর যারা যুক্ত হয়েছে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। তবে গত ক্লাসে আমি তোমাদেরকে এই জিনিসগুলো পড়িয়েছিলাম, সরকারি কর্ম কমিশন কিভাবে গঠিত হয় এবং কর্ম কমিশনের কাজের শর্ত কি, কর্ম কমিশন কিভাবে কাজ করে, কয়টি কর্ম কমিশন ছিল এবং কর্ম কমিশন সামগ্রিক তার একটা চিত্র তোমাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম। কর্ম কমিশন সাংবিধানিক কোন কোন ধারা অনুযায়ী কাজ করে, এবং তোমরা এটা জানো যে 4টি সাংবিধানিক প্রতিষ্ঠানেই কিন্তু যে তোমার রাষ্ট্রীয় সংবিধান, যেটা আমাদের দেশের সংবিধান, সেই সংবিধানের মধ্যেই কিন্তু সেগুলো উল্লেখ আছে। তো এরপরে আমরা একটু যদি দেখি যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা কর্ম কমিশন নিয়ে একদম ইন ডিটেলস জেনেছি, গঠন সম্পর্কে জেনেছি এবং কর্ম কমিশনের কার্যাবলী বা দায়িত্ব কি সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। তো আজকে আমরা যেটা নিয়ে জানবো সেটা হচ্ছে নির্বাচন কমিশন নিয়ে। কর্ম কমিশনের গোপনীয়তা, দক্ষতা এবং সততা নিয়েও আমরা গত ক্লাসে জেনেছি। কর্ম কমিশনের পরে আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠান যেটা, সেটা হচ্ছে কি যে নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশন নিয়ে আমরা এখন আলোচনা করব। তো বাংলাদেশের যে নির্বাচন কমিশন সংবিধানের 118 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সেই কমিশন গঠিত হবে, এবং এটি নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে কি বলছে দেখো, যে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে নির্বাচন পরিচালনা, দেখো রাষ্ট্রপতির নির্বাচন থেকে শুরু করে হ্যাঁ, এবং রাষ্ট্রপতির নির্বাচন থেকে শুরু করে একদম হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। হ্যাঁ, ইউনিয়ন পরিষদ নির্বাচন, তো সব ধরনের নির্বাচন পরিচালনার কাজ নির্বাচন কমিশন করবে। এই কমিশন রাষ্ট্রপতি নির্বাচন থেকে শুরু করে সংসদ নির্বাচন, অন্যান্য নির্বাচন পরিচালনা করবেন এবং সাংবিধানিকভাবে শপথের দ্বারা তারা দায়বদ্ধ থাকবেন। তাহলে সংবিধানের অনুচ্ছেদ 118-4 বলা হয়েছে যে নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন। বলছে যে নির্বাচন কমিশন যখন দায়িত্ব পালন করবেন তখন সম্পূর্ণরূপে স্বাধীন থাকবেন, শুধুমাত্র কেবলই এই সংবিধানের আইনের অধীন হবেন। হ্যাঁ,
কেবলমাত্র এই সংবিধান এবং আইনের অধীন হবেন, অর্থাৎ আইনের বাইরেও বেআইনিভাবে কোনো কিছু করতে পারবেন না এবং সংবিধানের বাইরে গিয়েও নির্বাচন কমিশন তেমন কিছু করতে পারবেন না। তার মানে স্পেসিফিকভাবে নির্ধারিত কিছু দায়িত্ব নির্বাচন কমিশন পালন করবেন এবং কাজ করার ক্ষেত্রে সে সম্পূর্ণভাবে স্বাধীন থাকবেন। এবং এর পাশাপাশি যে নির্বাচন কমিশন যখন কাজ করবেন তখন কারো কথা অনুযায়ী পরিচিত হয়ে বা প্ররোচনায় পড়ে কোনো কাজ করবেন না, শুধুমাত্র আইন এবং সংবিধানের ভিতরে থেকেই মূলত নির্বাচন কমিশন কাজ করবেন। এবার আসি নির্বাচন কমিশনের গঠনের বিষয়ে। নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে সেটা বিষয়ে সংবিধানের 118 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রধান নির্বাচন কমিশন এবং অনধিক 4 জন নির্বাচন কমিশন নিয়ে রাষ্ট্রপতি যতজনকে প্রয়োজন মনে করেন ততজন ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠতে হবে। আবার বলছি যে 4 এর বেশি যাওয়া যাবে না। কয়জনের বেশি যাওয়া যাবে না? 4 জনের বেশি যাওয়া যাবে না। একজন প্রধান নির্বাচন কমিশনার থাকবেন এবং অনধিক 4 জন কমিশনার নিয়ে একটি নির্বাচন কমিশন গঠিত হবে এবং নির্বাচন কমিশনারের সংখ্যা রাষ্ট্রপতি নির্ধারণ করবেন। এখানে অন্যান্য কমিশনার যারা আছেন এদের সংখ্যা কে নির্ধারণ করবেন? রাষ্ট্রপতি নির্ধারণ করবেন। তাহলে টোটাল কয়জন? যে 4 জন অনধিক এবং একজন প্রধান নির্বাচন কমিশনার, সর্বোচ্চ 5 জন হতে পারে। তবে রাষ্ট্রপতি চাইলে সেখানে 2 জনকেও নিয়োগ দিতে পারেন অথবা 3 জনকে অথবা 4 জন যে কোনো ব্যক্তিদেরকে নিয়োগ দিতে পারেন। প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারগণ রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হবে। এটা তোমরা মনে রাখবে। সাংবিধানিক পদগুলোতে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগদানের ক্ষেত্রে এটা মূলত রাষ্ট্রপতি নিয়োগ দান করে থাকেন। তো সাংবিধানিক সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু এটা কি প্রযোজ্য। অন্যদিকে সংসদের বিধান সাপেক্ষে রাষ্ট্রপতি কর্তৃক তাদের কর্মের সত্তাবলী নির্ধারণ করবেন। যে সংসদ যেই দায়িত্ব তাদেরকে দেন বা সংসদ যেভাবে চায় যেটা করার জন্য সংসদ নির্ধারণ করেন সেই অনুযায়ী মূলত নির্বাচন কমিশন কাজ করবেন। অর্থাৎ রাষ্ট্রপতি মোটামুটি যে তাদের কাজ সংসদ যেভাবে চায় তাদের কাজ সেভাবে রাষ্ট্রপতি তাদেরকে দিবেন। ঠিক আছে? এটা কি সন্ধ্যা 7টায় এই জন্য নাকি তোমাদের পড়াশোনা হয়ে গেছে নাকি তোমাদের পরীক্ষা চলতেছে? তোমাদের অনেকেরই মনে হয় পরীক্ষা চলতেছে। সরি স্যার, আপনার লাস্ট ক্লাসটা করতে পারি নাই রিপিট বেসে নেটওয়ার্ক ইস্যু এর কারণে। আচ্ছা প্রিন্সেস প্রিয়া, সমস্যা নাই, পরে রেকর্ডেড ক্লাস করে নিও, সমস্যা নাই। তো এখানে যেটা বলছি যে নির্বাচন কমিশন মূলত একটা স্বাধীন থাকবেন এবং কাজ করার ক্ষেত্রে শুধুমাত্র আইন এবং সংবিধানের অধীন থাকবেন। অনধিক 5 জন ব্যক্তি, যেখানে একজন প্রধান নির্বাচন কমিশনার থাকবেন এবং অনধিক 4 জন কমিশনার নিয়েই মূলত নির্বাচন কমিশন গঠিত হবে এবং সেখানে সম্পূর্ণভাবে রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ দিবেন এবং রাষ্ট্রপতি যতজনকে নিয়োগ দেন ততজনই, তবে 4 জন কমিশনারের বেশি নয়, একজন প্রধান নির্বাচন কমিশনারের বেশি নয়। তো নির্বাচন কমিশনারের কার্যাবলী কি? কার্যাবলী একদম সিম্পল ব্যাপার, এইটাকে এত কঠিনে যাওয়ার কিছু না। এখানে তোমাদের বইয়ে যেভাবে লেখা ছিল সেভাবে আমি কার্যাবলীগুলো নির্ধারণ করেছি। তো নির্বাচন কমিশনারের যে কার্যাবলী আছে সেই কার্যাবলীর ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে যে নির্বাচনের এলাকা নির্ধারণ থেকে শুরু করে ভোট কেন্দ্র, প্রিজাইডিং অফিসার নিয়োগ এবং হচ্ছে তোমার ভোটার এলাকা নির্ধারণ, ভোটার তালিকা প্রণয়ন, এর পাশাপাশি হচ্ছে তোমার প্রতীক বরাদ্দ দেওয়া, নির্বাচনের মনোনয়ন দেওয়া, মনোনয়ন জমা নেওয়া, মনোনয়ন যাচাই বাছাই করা, প্রার্থীর যখন ভোট হয় ভোট নেওয়া এবং গণনা করা এবং সেটাকে গেজেট আকারে প্রকাশ করা, এই সব কাজগুলো করে নির্বাচন কমিশন। ঠিক আছে? তো একটু আমরা যদি খেয়াল করি নির্বাচন কমিশনের কাজগুলো তোমাদের বইয়ে যেভাবে আছে সেভাবে যদি আমরা একটু পড়ার চেষ্টা করি, যে রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠান পরিচালনার কাজও নির্বাচন কমিশন করে এবং জাতীয় সংসদ নির্বাচন, এর পাশাপাশি সংসদের সকল নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়ন এবং সেগুলো তত্ত্বাবধান করা এবং নির্দেশ প্রদান করা। এরপরে সংসদের সকল নির্বাচনের জন্য নির্বাচিত এলাকা সীমা নির্ধারণ করা। দেখো যে ভোটার তালিকা প্রণয়ন এবং তত্ত্বাবধান এবং নির্দেশ প্রদান, সীমা নির্ধারণ করা এবং নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা এবং রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া। এরপরে যেটা আছে রাষ্ট্রপতি সংসদের সদস্য নির্বাচনের জন্য গৃহীত মনোনয়নপত্র গ্রহণ এবং বাছাই করা। এরপরে হচ্ছে তোমার যাচাই বাছাই মনোনয়নপত্র সংক্রান্ত যত জটিলতা তৈরি হয় সেগুলো নিরসন করা। নির্বাচন চলাকালীন সময়েও নির্বাচন কমিশন সেখানে একটা নিরপেক্ষ কর্তৃপক্ষের ভূমিকা পালন করে। যেমন ধরো নির্বাচনের ফল বা ফলাফল যেটা, সেটাকে চূড়ান্ত ফলাফলটাকে ঘোষণা করা, নির্বাচনের যে ফলাফলগুলো ঘোষণা করবে সেগুলোকে একত্রীকরণ করে সেটাকে সরকারি গেজেট আকারে প্রকাশ করা। যে জয় লাভ করেছে তাকে গেজেট আকারে প্রকাশ করা, আবার যারা হেরে গেছে তাদেরকেও গেজেট আকারে, অর্থাৎ কে কত ভোট পেয়েছে সেটা গেজেট আকারে প্রকাশ করা
এবং নির্বাচনের সময় যখন হচ্ছে কেউ কারো বিরুদ্ধে ধরো যে নৌকার প্রার্থী তোমার বিএনপি বা অন্য কোনো পার্টি, যেমন ধরো আমরা নাঙ্গলের কথা বলতে পারি, তো কোনো নৌকার প্রার্থী নাঙ্গলের প্রার্থীর বিরুদ্ধে লাঙ্গলের তোমার যদি কি করে যে তোমার মামলা করে, তাহলে সেটা অভিযোগ এবং মোকদ্দমা মীমাংসার লোকে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা এবং সেটা বিচার করা। এরপরে নির্বাচন পরিচালনার জন্য সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ, দেখো নির্বাচন কমিশন সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ করে। এর পাশাপাশি রাজনৈতিক দল নিবন্ধন দেওয়া, যেমন ধরো আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোকে নির্বাচন কমিশনেই মূলত নিবন্ধন করে এবং তা গেজেট আকারে প্রকাশ করে। এরপরে উল্লেখিত কার্যাদি ব্যতি রেখে সংবিধান অনুযায়ী এবং আইনের দ্বারা অর্পিত অতিরিক্ত দায়িত্ব নির্বাচন কমিশন পালন করে। অর্থাৎ নির্বাচন কমিশন সামগ্রিকভাবে নির্বাচনের দায়িত্বের বাইরেও সাংবিধানিকভাবে যে কোনো দায়িত্ব এবং আইনসভা কর্তৃক প্রদত্ত দায়িত্ব নির্বাচন কমিশন পালন করে থাকে। এবার আসে আরেকটা বিষয় এখানে আমাদের একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি যে শুধু নির্বাচন কমিশন নির্বাচন যখন করে তখন আসলে তারা এর বাইরে আরো যেই ব্যাপারগুলো থাকে, যখন নির্বাচন করে তখন তারা নির্বাহী কর্তৃপক্ষগুলো কি করে। এখানে একটা কথা বলছে যে নির্বাচন কমিশনকে নির্বাহী কর্তৃপক্ষের সহায়তা দান। হ্যাঁ, সংবিধানে 126 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে কি নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করার জন্য সকল নির্বাহী বিভাগ কর্তৃপক্ষের কর্তব্য হবে। অর্থাৎ যখন কোনো একটা এলাকায়, ধরো তোমার এলাকা চট্টগ্রাম, আমি চট্টগ্রামে যেহেতু চট্টগ্রাম দিয়ে তোমাদেরকে উদাহরণটা দেই, ধরো এটা তোমার চট্টগ্রাম এলাকা, এখানে একটা নির্বাচন হচ্ছে, কে হচ্ছে নির্বাচন হচ্ছে। এই নির্বাচন সুস্থভাবে পরিচালনা করার জন্য যে চট্টগ্রাম এলাকায় যতগুলো নির্বাহী বিভাগ আছে, এটা আমরা বুঝতে পারতেছি। যেমন আজকে প্রায় 100 থেকে 150 স্টুডেন্ট যুক্ত হওয়ার কথা, সেখানে যেহেতু মাত্র 41 জন স্টুডেন্ট যুক্ত হতে পেরেছে, দ্যাট মিনস হচ্ছে দেশের নেটওয়ার্কের অবস্থা এবং অনেক এলাকায় বিদ্যুৎ নাই এবং অনেক স্টুডেন্টই আউট অফ নেটওয়ার্ক কানেকশন, এই জন্য হচ্ছে এত কম স্টুডেন্ট যুক্ত হয়েছে। আমি জানি যে তোমাদের জন্য আমার সমবেদনা থাকবে এবং এটা আমাদেরকেও ব্যতীত করে। সামগ্রিকভাবে পরিবেশ পরিস্থিতি আমাদের অনুকূলে নাই, এটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে। সব মানুষ যাতে সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারে এবং সবাই যাতে আবারও পুনরায় নেটওয়ার্ক কানেকশনে এবং বিদ্যুৎ কানেকশনের মধ্য দিয়ে যায়, এটাই আমরা কামনা করছি। ঠিক আছে, তো যারা অনেকে কিন্তু এই দুর্যোগের মধ্যে প্রাণ হারিয়েছে, সহায় সম্বল হারিয়েছে, ঘরবাড়ি হারিয়েছে, তাদের জন্য আমাদের সমবেদনা থাকবে। আমাদের আসলে করার কিছু নাই, তো আমাদের শিডিউল অনুযায়ী ক্লাসগুলো কন্টিনিউ করতে হচ্ছে, যার কারণে আমরা ক্লাসগুলো তোমাদের কন্টিনিউ করছি। আর যাদের ক্লাস যারা ক্লাস করতে পারো না নেটওয়ার্ক কানেকশনের কারণে, তোমরা রেকর্ডেড ক্লাস হিসেবে যেহেতু ইউটিউবে আপলোড করা হবে, তো তোমরা ওই সময় ক্লাসগুলো যারা করতেছো, রেকর্ডেড ক্লাস যারা করতেছো, তোমাদের উদ্দেশ্যে বলি যে তোমরা ক্লাসগুলো মিস দিবে না। কারণ হচ্ছে এই ক্লাসগুলো আমরা তোমাদেরকে ফ্রিতে নিচ্ছি। এটার মানে এটা যে ফ্রিতে মানে সবকিছু ফ্রিতে যা আমরা মনে করি যে সেটাতে নিশ্চয়ই কোনো একটা কিন্তু আছে, বাট আমাদের উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে এই সকল শিক্ষার্থীরা সরাসরি টাকা দিয়ে পড়তে পারছে না, তারা যাতে ইউটিউবের অন্তত কন্টেন্টগুলো পেয়ে উপকৃত হয়, এটাই আমাদের চাওয়া, তারা যাতে ভালো কিছু করতে পারে। ঠিক আছে, তো একটু তোমরা খেয়াল করো, এটা আজকে আমরা কিন্তু সিকিউ এবং এমসিকিউ সহ পড়বো বলছি। এদের মধ্যে দুইটা টপিক শেষ করার পরে সংবিধান 126 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে নির্বাচন কমিশন যখন কোন একটা এলাকায় দায়িত্ব পালন করে তখন অন্যান্য নির্বাহী বিভাগগুলো আলটিমেটলি এই নির্বাচন কমিশনকে কি করবে, সহায়তা দিবে। ঠিক আছে, অন্যান্য নির্বাহী বিভাগগুলো কোন বিভাগকে সহায়তা দিবে, নির্বাচন কমিশনকে সহায়তা দিবে। ঠিক আছে, তো আমরা দুইটা সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে পড়েছি, একটা হচ্ছে কর্ম কমিশন আর একটা হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন নিয়ে এর বাইরে বেশি কিছু নাই, তো নির্বাচন কমিশন নিয়ে এত বেশি আসলে তোমাদের বইয়েও নাই, এত বেশি জানারও কিছু নাই। নির্বাচন কমিশন নির্বাচন সংক্রান্ত কাজগুলো করে। আমরা তাহলে সাংবিধানিক কয়টা প্রতিষ্ঠান সম্পর্কে জেনেছি অলরেডি, একটা হচ্ছে সরকারি কর্ম কমিশন আর একটা হচ্ছে কি নির্বাচন কমিশন। এখন কথা হচ্ছে এইগুলো থেকে কিভাবে প্রশ্ন আসে বা এই অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন হয়, আমরা এখন সেটাতে প্র্যাকটিসে চলে যাব। কেমন, এটাতে আমরা প্র্যাকটিসে চলে যাব ডিরেক্ট। একটু খেয়াল করো, হ্যাঁ একটা পিডিএফ আমি ওপেন করছি, এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের প্রশ্ন। এটা সামগ্রিকভাবে শুধু সপ্তম অধ্যায়ের বললে হবে না, এখানে অনেক সময় এই অধ্যায়ের বাইরে থেকেও প্রশ্ন আসতে পারে সিকিউতে। ওকে, এখন তোমাদের কাছেই আমার প্রশ্ন থাকবে, আগে আমরা উদ্দীপকটা পড়ে ফেলি। কেমন, অধ্যাপক সাইফুল ইসলাম মালয়েশিয়া সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে শ্রেণীকক্ষে আলোচনা করছিলেন। আমি যেভাবে তোমাদেরকে পড়াচ্ছি
সেভাবে অধ্যাপক সাইফুল ইসলাম তিনি সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে ক্লাসে আলোচনা করছিলেন। তিনি ছাত্রদের উদ্দেশ্যে বললেন যে বড় হয়ে তোমরা যারা সরকারি চাকরি করবে তারা একটি সাংবিধানিক প্রতিষ্ঠান কর্তৃক প্রচারিত বিজ্ঞপ্তি দেখে চাকরির জন্য আবেদন করবে। এখানে যে সাংবিধানিক কোন প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে নিশ্চয়ই তোমরা সেটা বুঝতে পারছো। সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে এখানে যে সরকারি কর্ম কমিশনের কথা বলা হয়েছে, কারণ কর্ম কমিশনেই মূলত যে তোমার চাকরির বিজ্ঞাপন দিয়ে থাকে, বিজ্ঞপ্তি দিয়ে থাকে, ঠিক আছে, চাকরির বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি দিয়ে থাকে। ওকে, জুলেখা ফাতেমা যুক্ত হয়েছে। এখানে আমরা ক নাম্বার প্রশ্নের উত্তর করব। কেমন? বাংলাদেশের সরকারি কর্মে কর্মচারী নিয়োগ বা কর্ম নির্বাচনের দায়িত্ব পালন করে যেই প্রতিষ্ঠান, বাংলাদেশের সরকারের কর্মে কর্মচারী, সরকারি কর্মে কর্মচারী নিয়োগ এবং বা নির্বাচনের দায়িত্ব পালন করে যে প্রতিষ্ঠান তার নাম কি? এখানে নির্বাচনের মানে নির্বাচনে, এখানে নির্বাচনে বলতে কি বাছাইয়ের কথা বলছে। নির্বাচনে বলতে এখানে বাছাইয়ের কথা বলছে। কাদের বাছাই? যে তোমার চাকরি প্রার্থীদের বাছাইয়ের কথা বলছে। আবার দেখি বাংলাদেশের সরকারি কর্মে কর্মচারী নিয়োগ বা নির্বাচনের দায়িত্ব বা বাছাইয়ের দায়িত্ব পালন করে যে প্রতিষ্ঠান তার নাম কি? আচ্ছা, তোমরা উত্তর করো তো দেখি, ক নম্বর প্রশ্নের উত্তর করো তো। অলরেডি তোমরা অনেকে এই প্রশ্নটার উত্তর তোমরা পেয়ে গেছো। ওকে, তোমরা বলো তো এই প্রশ্নটা মানে এই ক নম্বর প্রশ্নের উত্তর কি হবে? তোমরা উত্তর না দিলে বা রেসপন্স না করলে কিন্তু সেটা আমি ধরে নিব যে তোমরা বুঝো নাই। একটু কমেন্টস করো যে 1 নম্বর প্রশ্নের ক এর উত্তর কি হতে পারে। উত্তর করো। আচ্ছা, এটাতে অনেকেই সঠিক উত্তর দিতে পারবে। আই হোপ এটা তোমরা পারবে। এটা হচ্ছে কর্ম কমিশন। কি? কর্ম কমিশন। এটা হচ্ছে সরকারি কর্ম কমিশন। অলরেডি আমি সেটা বলেছি যে কর্মচারী নিয়োগ এবং নির্বাচন, নির্বাচন মানে এখানে বাছাইয়ের কথা বলছে। কর্মচারী নিয়োগ এবং বাছাইয়ের দায়িত্বে থাকে হচ্ছে কর্ম কমিশন। এবার কোন আদেশ বলে কখন পিএইচসির জন্ম হয়? কোন আদেশ বলে কখন পিএইচসির জন্ম হয়? তোমরা একটু দেরিতে উত্তর দিচ্ছ। সামিহা উত্তর দিয়েছেন এবং আরো যারা যুক্ত আছে তোমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করো, রেসপন্স করো। সোমায়া আমি তো বলেছি স্যার আমি মাত্র আসলাম, নেটের জন্য ক্লাস করতে পারতেছি না। আচ্ছা, ক্লাসগুলো আমাদের মনে হয় বন্ধ রাখাই দরকার ছিল, কারণ অনেক স্টুডেন্টই আসলে নেট কানেকশনের জন্য ক্লাসে যুক্ত হতে পারে না। মাত্র 40 জন স্টুডেন্ট ক্লাস করতেছে। প্রিন্সেস প্রিয়া বলেছে যে কর্ম কমিশন। আচ্ছা, কোন আদেশ বলে পিএইচসির জন্ম হয়? এটা তো তোমরা সবাই জানো যে পিএইচসির জন্ম কত সালে হয়েছে। তোমরা কি জানো যে এরা কোন আদেশ বলে হয়েছে? এটা কিন্তু তোমাদের জানার কথা, তাই না? তোমরা কিন্তু অলরেডি এটা নিয়ে পড়েছো। কি পড়েছো? যে তোমরা এটা নিয়ে পড়েছো যে আমি তোমাদেরকে ওইখানে নিয়ে যাই, ফাইলে নিয়ে যাই। কেমন? ফাইলটাতে নিয়ে যাই। দেখো এখানে ফাইলের মধ্যে সপ্তম অধ্যায় যেটা ছিল কোন আদেশ বলে, এটা আমি তোমাদের উত্তর দিয়ে দিতে পারি, বাট হচ্ছে আমি সেটা দিচ্ছি না, তোমাদেরকে একটু দেখাচ্ছি যে তোমার 1972 সালের যে 8 এপ্রিল রাষ্ট্রপতি কর্ম কমিশনের যে আদেশ জারি করেছিলেন সেই আদেশ বলে একটি কর্ম কমিশন গঠন করা হয়। ঠিক আছে? সামিউল বলেছে যে না, তোমার কমেন্টস এখন আসছে। ওকে, তোমার কমেন্টস এখন আসছে। তোমার এখানে দেখো কোন আদেশ বলে, তাহলে সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী নিয়োগ বা নির্বাচনের দায়িত্ব পালনের জন্য 1972 সালের 8 এপ্রিল রাষ্ট্রপতি সরকারি কর্ম কমিশন আদেশ জারি করেন। এবং এই আদেশ অনুযায়ী দুটি কর্ম কমিশন, এটা প্রথম আর এটা হচ্ছে দ্বিতীয়। প্রথম কর্ম কমিশনের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা আর দ্বিতীয় কর্ম কমিশনের মধ্যে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নন গেজেটেড কর্মকর্তা নিয়োগদানের বিধান রাখা হয়েছে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে 1972 সালের যে 8 এপ্রিলের যে আদেশ, সেই আদেশ অনুযায়ী রাষ্ট্রপতি সরকারি কর্ম কমিশনের বিষয়ে একটি ঘোষণা দেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যাই। স্টপ করে কেন? এরপরে সিকিউ প্রশ্নে আবার যাই আমরা। সিকিউ প্রশ্নটাতে প্রশ্ন যেটা একটু আগে আমরা করছিলাম
সেই সিকিউ প্রশ্নের মধ্যে আমরা যে প্রশ্নটা আবার এখন দেখব সেটা হচ্ছে গ নাম্বার প্রশ্ন। অলরেডি আমরা এটা সম্পর্কে যেটা জেনেছি যে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান সেটা হচ্ছে কর্ম কমিশন। হ্যাঁ, এরপরে আমরা গ নাম্বার প্রশ্নে যাই। কর্ম কমিশন নিয়ে আমরা এখানে জেনেছি কর্ম কমিশন নিয়ে। তো গ নাম্বার প্রশ্নে উদ্দীপক লিখিত সাংবিধানিক প্রতিষ্ঠানটি কি কি কাজ করে থাকেন, তার মানে এটার উত্তর। এখানে সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কোনটাকে বোঝানো হয়েছে, যে সাংবিধানিক প্রতিষ্ঠানটি হচ্ছে কর্ম কমিশন। কি কমিশন? কর্ম কমিশন। ঠিক আছে, সাংবিধানিক প্রতিষ্ঠানটি হচ্ছে কি? কর্ম কমিশন। ওকে, সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে কি? কর্ম কমিশন। ওকে, এখানে কর্ম কমিশনের কাজ কি কি এটা নিয়ে কিন্তু অলরেডি আমাদের আলোচনা হয়ে গেছে। তোমাদেরকে আবার একটু আমি দেখাতে চাই কর্ম কমিশনের কাজ কি কি, সেটা আমরা এখন দেখব। কর্ম কমিশনের কাজ কি কি অলরেডি একবার সেটা পড়ানো হয়ে গিয়েছিল, তোমরা অনেকেই ক্লাস করেছো। এখানে দেখো কর্মকর্তা কর্মচারীর নিয়োগদান, যাচাইকরণ, বাছাইকরণ এবং তাদেরকে বদলিকরণ, এরপরে পদোন্নতি দেওয়া, তাদেরকে বেতন ভাতা নির্ধারণ, সবকিছুই মূলত যে কর্ম কমিশন করে থাকে। তো কর্ম কমিশনের দায়িত্ব বা কার্যাবলী যেগুলো আছে এগুলো পড়লেই তোমরা এখান থেকে উত্তর দিতে পারবে। তাহলে প্রশ্ন এখান থেকে কিভাবে হয় নিশ্চয়ই তোমরা সেটা বুঝতে পেরেছো, ধারণা পাচ্ছো। এবং আবার আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাই। সেই প্রশ্নের মধ্যে আমরা ঘ নাম্বার প্রশ্ন, এই প্রতিষ্ঠানটিকে একটি স্বাধীন বিধিবদ্ধ সংস্থা বলার যৌক্তিকতা বিশ্লেষণ করো। কারণ এই প্রতিষ্ঠানটা কিছু সাংবিধানিক নিয়ম দিয়ে পরিচালিত হচ্ছে, সেখানে স্পেসিফিক ভাবে নির্ধারিত কাজগুলোই মূলত এই কর্ম কমিশন করতেছে। তাহলে প্রতিষ্ঠানটি বা সাংবিধানিক প্রতিষ্ঠানটি স্বাধীন এবং বিধিবদ্ধ একটা সংস্থা যেটা মূলত সাংবিধানিক নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে। তাহলে এই প্রতিষ্ঠানটি যে একটা কর্ম কমিশন, এই কর্ম কমিশনের বিষয়ে ডিটেলস আলোচনা বা নিয়ম নীতি নির্ধারিত আছে, যে সংবিধানের মধ্যে নিয়ম নীতি কি আছে? নির্ধারিত আছে। ওকে, এরপরে আমরা যাই 2 নম্বর প্রশ্নে চলে যাই, কথা আর না বাড়াই। তাহলে তোমরা এটা ডিটেলস আলোচনা করবা, যুক্তিকভাবে তোমরা বিশ্লেষণ করবা। এরপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে ক নামক সিটি কর্পোরেশনটির মেয়র নির্বাচনে একজন প্রার্থী নির্বাচিত আচরণবিধি লঙ্ঘন করেন। তাহলে ক নামক সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র নির্বাচনে একজন প্রার্থী নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব মোহাম্মদ মকবুল হোসেন একজন সাংবিধানিক প্রতিষ্ঠানের অভিযোগ উত্থাপন করেন। তাহলে কোথায় অভিযোগ উত্থাপন করেছে? যে নির্বাচন কমিশনে। কোথায়? যে দেখো নির্বাচন কমিশনে একজন, মানে ধরো যে তোমার দুইজন ব্যক্তি, এখানে আমরা খ এবং কি খ এটা বলছে না, ক নামক ব্যক্তি, হ্যাঁ, আবার হচ্ছে তোমার তার প্রতিদ্বন্দ্বী ব্যক্তি, আমরা ধরে নিলাম মনে মনে খ অভিযোগ করছে ক এর বিরুদ্ধে। এখন নির্বাচন নিয়ে অভিযোগ, তাহলে নিশ্চয়ই নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ করতে হবে, তাই না? কারণ নির্বাচন সংক্রান্ত যত মামলা মোকদ্দমা সেগুলো নির্বাচন কমিশন করে থাকেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি তদন্ত করে অভিযোগ সত্যতা প্রমাণ হয়, ফলে সংশ্লিষ্ট সাংবিধানিক প্রতিষ্ঠানটি অভিযুক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল করে। তার মানে খ এর প্রার্থিতা বাতিল করে দেন। হ্যাঁ, সংশ্লিষ্ট সাংবিধানিক প্রতিষ্ঠানটির দক্ষতা নিরপেক্ষতার ফলে গণতন্ত্রের অগ্রযাত্রা সুনিশ্চিত হয়। আচ্ছা, বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদবি কি? এটা নিয়ে যদিও আমি তোমাদেরকে লাইভ ক্লাসে পড়াইনি, বাট তোমরা এটা বলতে পারবে। বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। কি? অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল মনে রাখবা, অ্যাটর্নি জেনারেল। ওকে, আচ্ছা, এরপরে সরকারি কর্ম কমিশনের গঠন বর্ণনা করো। আমরা একটু তাহলে ওই কর্ম কমিশনের গঠনে চলে যাই। গঠন, তাহলে আমরা এটা পড়তেছি। এখন আমরা কর্ম কমিশনের গঠনে যাই। কর্ম কমিশনের গঠনের মধ্যে আমরা যেটা জেনেছি যে কর্ম কমিশন কিভাবে গঠিত হবে, যে কর্ম কমিশনের গঠনের বিষয়ে বলা আছে সংবিধানের 38 নম্বর অনুচ্ছেদে, 138 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে কি, যে বলা হয়েছে যে প্রত্যেক সরকারি কমিশনের সভাপতি অন্যান্য সদস্যরা যে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। তবে সত্য থাকে যে যতদূর সম্ভব অর্ধেক ব্যক্তি, মানে অর্ধেকের কম নয় সংখ্যক এমন ব্যক্তিগণ হবেন যারা 20 বছর ধরে ততগুলো বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে কি করেছেন, সরকারের কর্মে কোনো না কোনো পদে অধিষ্ঠিত ছিলেন। রাষ্ট্রপতি সরকারি কর্ম কমিশনের রাষ্ট্রপতির যে 57 নম্বর অধ্যাদেশ সেটা অনুযায়ী সরকারি কর্ম কমিশনের সভাপতি ও সদস্যের সংখ্যা হবে সর্বনিম্ন 6 জন এবং সর্বোচ্চ 15 জন, এর ভিতরেই থাকবে। এটা হচ্ছে কর্ম কমিশনের গঠন। এই বিষয়ে কর্ম কমিশনের 137 নম্বরের বিষয়ে এই যে আলোচনাটা, এটা হচ্ছে কর্ম কমিশনের গঠন। তোমরা এটাকে সংক্ষেপে লিখবা আর কি, যে উত্তরের গিয়ে তোমরা এটাকে কি লিখবা, সংক্ষেপে লিখবা। ঠিক আছে, এটাকে কি লিখবা, সংক্ষেপে লিখবা। তাহলে আমরা আবার একটু প্রশ্নে চলে যাই। গঠন সম্পর্কে আমি বললাম।
এরপরে আমরা কর্মকমিশন গঠন বর্ণনা করতে বলছি, এটা আমি বললাম অলরেডি। তো মেয়র পদপ্রার্থী জনাব মোহাম্মদ মকবুল হোসেন যে সাংবিধানিক প্রতিষ্ঠানের অভিযোগ দায়ের করেছেন সেই সাংবিধানিক প্রতিষ্ঠানটা কি? আগে আমাকে বলতে হবে মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মকবুল হোসেন যে সাংবিধানিক প্রতিষ্ঠানে অভিযোগ করেছেন সেই সাংবিধানিক প্রতিষ্ঠানটি হচ্ছে নির্বাচন কমিশন। এবং কিরূপ যোগ্যতার অধিকারী হতে হয়, এখানে চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের কিরূপ যোগ্যতা থাকতে হয় আমরা অলরেডি সেটা নিয়ে কথা বলেছি যে নির্বাচন কমিশনের মধ্যে, ঠিক আছে, আব্দুর রহিম হয়। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এটা কে? আচ্ছা, এখানে যেটা বলছি যে সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে চেয়ারম্যান, তোমার যেটা আমরা নির্বাচন কমিশনের ক্ষেত্রে চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের কিরূপ যোগ্যতার অধিকারী হতে হয় এই বিষয়ে কিন্তু তোমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন যেটা পড়াইছে সেখানে কিন্তু আছে যে নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য সদস্য এমন ব্যক্তি হবেন যারা মোটামুটি ভাবে রাষ্ট্রের একটা মানে যোগ্যতা নির্ধারণ করে, সেটা বিশেষত যে তোমার যে বিচার বিভাগের যারা দায়িত্বে থাকেন সেরকম দায়িত্ব থাকতে হয়, ঠিক আছে, সেরকম কি থাকতে হয়? দায়িত্ব থাকতে হয়। আমি দুজনকে ব্যান করে দিব এখন, শহীদুল ইসলাম এবং তোমার আব্দুর রহিম, দুজনকে ব্যান করে দিব পেজ থেকে। ডিলিট করো কমেন্টস, এখন ডিলিট করো দুইজনেই কমেন্টস ডিলিট করো, ঠিক আছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের উদ্দীপকে বর্ণিত সাংবিধানিক প্রতিষ্ঠানের গুরুত্ব, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যে সাংবিধানিক প্রতিষ্ঠান এটার গুরুত্ব কি, অর্থাৎ নির্বাচন কমিশনের গুরুত্ব কি। যদি একটা রাষ্ট্রের মধ্যে স্বাধীন নিরপেক্ষ নির্বাচন না থাকে, ডিলিট করো, আনলেস আমি তোমাদের দুজনকেই ব্লক করে দিব, ঠিক আছে। নির্বাচন কমিশন, হ্যাঁ উত্তর হচ্ছে নির্বাচন কমিশন। এখানে এটা সাংবিধানিক রাষ্ট্রে উদ্দীপকে বর্ণিত যে সাংবিধানিক প্রতিষ্ঠানটির গুরুত্বের কথা বলেছে। তো এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে কেন, কারণ সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন যদি না থাকে, হ্যাঁ আব্দুর রহিম এই তো এই যে সাইকোলজিক্যালি সমস্যা মনে হয়, এগুলো কি তোমরা এইরকম করো কেন? এগুলো কমেন্ট সেকশনে এসে, এটা তো পাবলিক প্লেস, ইউ হ্যাভ টু মেনটেইন ইউর পার্সোনালিটি অ্যান্ড পাবলিক প্লেসে এসে কিভাবে কি বলতে হয় না বলতে হয় এগুলো যদি তোমাদেরকে শেখাতে হয়। ওকে, এখানে বুঝতে পারছো যে তোমার একটি গণতান্ত্রিক রাষ্ট্রে, এটা তো আমি বললাম যে তোমাদের কমেন্ট সেকশনের কারণে হচ্ছে আমার ইন্টারাপশন হচ্ছে, এমনিতে স্টুডেন্ট সংখ্যা কম, আমার পড়াইতে ভালো লাগতেছে না। সাংবিধানিক প্রতিষ্ঠানটির গুরুত্ব, যদি মানে নিরপেক্ষ নির্বাচন না হয় এবং যথাযথ কর্তৃপক্ষ যদি দায়িত্ব পালনের ক্ষেত্রে অবহেলা করে, অথবা হচ্ছে সাংবিধানিক যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো যদি সাধারণ মানুষেরা না মানে, যেটা হবে সেটা হচ্ছে নির্বাচন সুস্থভাবে যদি সম্পাদন না হয় তাহলে গণতান্ত্রিক যে ধারা সেই গণতান্ত্রিক ধারার ক্ষেত্রে একটা বাধা বা এক ধরনের যে তোমার সমস্যার সৃষ্টি হবে, যার ফলে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে না বা গণতান্ত্রিক যে অগ্রযাত্রা সেটা সুনিশ্চিত হবে না। এবার আমরা বহু নির্বাচনী প্রশ্নে চলে যাই, এগুলো তোমরা সবাই উত্তর করতে পারবো, অত্যন্ত সহজ, কিন্তু প্রায় সময় প্রতি বছরই এখান থেকে প্রশ্ন আসলে এমন প্রশ্নই আসে, কঠিন প্রশ্ন তেমন একটা আসে না, বুঝতে পারছো? ঠিক আছে, তো এমন বেশি প্রশ্ন মানে কঠিন প্রশ্ন আসে না। একটু আমরা বহু নির্বাচনী প্রশ্নে যাই। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টি? তোমরা অনেকেই পারবা যে 4টি সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, এটা তো তোমরা সবাই জানো, কমেন্ট সেকশনে জানাও তো 4টি সাংবিধানিক প্রতিষ্ঠান তো নাকি? বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টি? 4টি। আচ্ছা, এরপর বলতে সাংবিধানিক প্রতিষ্ঠান 9 কোনটি? এখানে তোমরা বলো তো উত্তর কোনটা? এখানে কি তোমার 1, 2 নাকি 3 কোনটা? সাংবিধানিক প্রতিষ্ঠান 9 কোনটি? 1 নম্বরের গ 4। আচ্ছা, 2 নম্বরের কি হবে বলো তো? 2 নম্বরের কি হবে? অলরেডি শহীদুল ইসলাম এবং সুমাইয়া মিতু এরা উত্তর করতে পেরেছে সঠিকভাবে। আচ্ছা, 2 নম্বরে বলেছে 3। আচ্ছা, দুর্নীতি দমন কমিশন এটা একটা যে স্বায়ত্তশাসিত, অর্থাৎ হচ্ছে এটাকে আমরা বলবো যে সরকারি সংস্থা। এটা কি? এটা একটা সরকারি সংস্থা, একটা সরকারি সংস্থার নাম, ঠিক আছে, এটা একটা সরকারি সংস্থার নাম। এইটা জিনিসটা মনে রাখবা, দুর্নীতি দমন কমিশন বা দুদক। এরপরে নিচের কোনটি সঠিক? এটা হচ্ছে কি 3 গ। আচ্ছা, সাংবিধানিক প্রতিষ্ঠান 9 কোনটি? অলরেডি এটার উত্তর তোমরা পেয়ে গেছো এখানে, কিন্তু এটা তোমরা বারবার প্রশ্নে আসছে পরীক্ষায়। এটা 2022 সাল 21 সালেও আসছে, এটা 2023 সালেও আসছে, তো পরপর প্রশ্ন আসছে। এটা 2019 সালেও কিন্তু পরীক্ষায় ছিল।
তো এই জন্য তোমরা মনে রাখবা যে এই প্রশ্নগুলো বারবার রিপিট হয়, এই ধরনের প্রশ্নগুলো। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, দুর্নীতি দমন কমিশন এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। কর্ম কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, অ্যাটর্নি জেনারেল, এটা বানানটা অ্যাটর্নি হবে, হ্যাঁ অ্যাটর্নি জেনারেল। এই যে উত্তর 3 নম্বরের উত্তরও তোমরা পারবে। এরপরে 4 নম্বর প্রশ্নের উত্তরে যায়। এগুলো কোনো কঠিন প্রশ্নই না আসলে। রাষ্ট্রের পক্ষে যে কোনো মামলা যে কোনো আদালতে পরিচালনা করেন নিচের কোন কর্মকর্তাকে নির্দেশ করে? যদিও বা আমি তোমাদেরকে লাইভে এই জিনিসটা পড়াইনি, আমাদের এখানে বেশ কিছু রিপিট বেসের স্টুডেন্ট আছে, তো তারা উত্তর করতে পারবে। কারণ অ্যাটর্নি জেনারেল হচ্ছে যে তোমার একটি দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা। সর্বোচ্চ কি? আইন কর্মকর্তা। তো এই কারণে সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে তিনি সকল বারের প্রধান, সকল বারের প্রধান, অর্থাৎ সকল বার যেগুলো আছে সে বার কাউন্সিলগুলোর প্রধান, এবং তিনি রাষ্ট্রের পক্ষে যে কোনো আদালতে মামলা পরিচালনা করতে পারেন। রাষ্ট্রের পক্ষে যে কোনো মামলা পরিচালনা করার যে কোনো আদালতে পরিচালনা তিনি করতে পারেন। তাহলে কর্মকর্তাকে, এটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। ঠিক আছে, 4 নম্বরের উত্তর ক দিয়েছে অনেকে, সঠিক উত্তর হয়েছে। এরপরে 5 নম্বরের প্রশ্নে যায়। 5 নম্বর প্রশ্নে, এটা তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, বাট হচ্ছে কঠিন বা অসম্ভব কিছু না। 5 নম্বরটা দেখো, একটু আগেই কিন্তু আমরা এটা নিয়ে কথা বলেছি যে স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশনের কথা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? 5 নম্বর কি হবে? প্রিন্সেস প্রিয়া, 5 নম্বর কি হবে বলো? আকলিমা আক্তার উত্তর দিয়েছে 5 নম্বরের ক। আচ্ছা, 5 নম্বরের আকলিমা, 5 নম্বরের ক হবে কেন? সামিহা উত্তর দিয়েছে 118। অলরেডি কিন্তু আমি একটু আগেই সেটা পড়িয়েছি তোমাদেরকে, দেখবা তোমরা ওইখানে নিয়ে যায়। তাহলে আমি সংবিধানের এই তোমার নির্বাচন কমিশনে আমরা ধারায় দেখবো যে গঠনের বিষয়ে, যে নির্বাচন কমিশনের গঠনের বিষয়ে সংবিধানের যে অনুচ্ছেদে বলা হয়েছে সেই অনুচ্ছেদ নিয়ে আমরা অলরেডি কিন্তু কথা বলেছিলাম একটু আগেই। দেখো, সংবিধানের নির্বাচন কমিশনের গঠনের বিষয়ে বলা আছে সংবিধানের 118 নম্বর অনুচ্ছেদে। কি বলা হয়েছে দেখো, যে সংবিধানের 118 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে কি, যে একটি নির্বাচন কমিশন গঠনের বিষয়ে। ঠিক আছে, যাদের কাজ করবে তারা নিরপেক্ষভাবে কাজগুলো করবে, 118 নম্বর অনুচ্ছেদে। তো তোমাদের অনেকের উত্তর সঠিক হয়েছে, আবার অনেকে ভুল উত্তর দিয়েছো। তো ভুল উত্তর দিলে যে বিচলিত হইতে হবে এমন নয়, শিখতে হবে, জানতে হবে, পড়তে হবে, যেভাবে পড়া দরকার সেভাবে পড়তে হবে। ঠিক আছে, আর যদি সেভাবে পড়তে না পারো তাহলে পরীক্ষায় তোমাদের কমন ফেলানোটা তোমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে। ঠিক আছে, বাংলাদেশ নির্বাচন কমিশনের কাজ কি বলো তো? কমেন্ট সেকশনে জানাও তো দেখি, বাংলাদেশ নির্বাচন কমিশনের কাজ কি? কমেন্ট সেকশনে জানাও, তোমরা অনেকেই বলতে পারবা আশা করি। একটু কমেন্ট সেকশনে জানাও। ওকে, অনেকেই সঠিক উত্তর দিয়েছো। 6 নম্বরে প্রিন্সেস প্রিয়া বলেছে ক। ক, আচ্ছা 6 নম্বর সামিহা বলেছে 6 এর ঘ, মানে তিনোটাই তোমরা দেখতে পাচ্ছ। এত বেশি সময় পাবে না, ঠিক আছে? এমসিকিউ এর জন্য 30টা এমসিকিউ এর জন্য তোমরা বড়জোর 20 মিনিট সময় পাবে। ঠিক আছে, 20 মিনিট থেকে 25 মিনিট সময় পাবে। 5 নম্বরের বি, 6 নম্বরের গ। আচ্ছা, দেখো সংবিধানের নির্বাচন কমিশনের বিষয়ে কি কি বলা আছে আমরা একটু দেখি। নির্বাচন কমিশনের কাজের মধ্যে কি কি আছে, যে নির্বাচন কমিশনের কার্যাবলীর মধ্যে বলছে যে তোমার রাষ্ট্রপতির নির্বাচন, তাহলে 1 নম্বর একটা গেল। তো সংসদের নির্বাচন এবং ভোটার তালিকা প্রণয়ন, এর পাশাপাশি নির্বাচনী সকল নির্বাচনের, তার মানে সংসদ নির্বাচনের এলাকা নির্ধারণটাও, ঠিক আছে তাহলে তোমাদের প্রশ্নের মধ্যে যেগুলো ছিল তার মধ্যে রাষ্ট্রপতি পদের নির্বাচন এটা তো ছিলই, সংসদ নির্বাচনের এলাকা নির্ধারণ এটাও ছিল। আরেকটা কি ছিল আমি নিজেও তো ভুলে গেছি। আরেকটা প্রশ্ন, আরেকটা তোমার অপশন ছিল, তার মধ্যে আরেকটা কি, আরেকটা হচ্ছে এই যে দেখো, আরেকটা হচ্ছে কি, যে তোমার রাষ্ট্রপতি ভোটার তালিকা প্রণয়ন। হ্যাঁ, ভোটার তালিকা প্রণয়ন এটাও তোমরা এখানে, ভোটার তালিকা প্রণয়ন এটাও কিন্তু এখানে আছে। এই যে দেখো, তাহলে কি কি, প্রথমত হচ্ছে রাষ্ট্রপতির নির্বাচন, ভোটার তালিকা প্রণয়ন, এরপরে বলছে যে নির্বাচনের জন্য নির্বাচনী এলাকা নির্ধারণ। তিনটাই উত্তর কি হবে? এখন তোমরা যারা 1 2 3 1 2 3 তাহলে সবগুলা, হ্যাঁ এই জন্য তোমাকে পড়তে হবে,
তোমাকে কার্যাবলীগুলো ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? তো এইটা ছিল তোমাদের একটা ডেমো, মানে ডেমো মানে বুঝো তো, অর্থাৎ হচ্ছে এইরকমই প্রশ্ন আসবে। এটা এই কয়টা এমসিকিউ আমি দিলাম, তোমরা দেখবে যে এখান থেকে একটা তোমাদের পরীক্ষায় চলে আসছে আর কি, যে কোনো পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন চলে আসবে, ঠিক আছে? তো আজকে যেটুকু পড়িয়েছি তোমাদেরকে এইটুকু থাকলো। তো তোমাদের পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আজকে স্টুডেন্ট সংখ্যা কম এবং আমি তোমাদেরকে ছোট্ট কয়েকটা টপিক নিয়ে বলেছি, এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? বলো তো, তোমাদের কোনো সমস্যা আছে, আর কিছু জানার ইচ্ছা আছে? বলো স্যার আর নেই। ওকে, ঠিক আছে তানবীর, তোমাদের ক্লাস কেমন লেগেছে এবং আজকে যে তোমরা উপকৃত হয়েছে কিনা? প্রিন্সেস প্রিয়া বলেছে ভুল হয়েছে। তো তোমার ভুল হইলে কেমন হবে? তুমি তো র্যাপিড বেসের স্টুডেন্ট, এগুলো তো আমি ধরে ধরে পড়াইছি, তাই না? তোমাদের ক্লাস কেমন লেগেছে বলো, এবং পরবর্তী ক্লাস হবে তোমাদের খুব সম্ভবত ইংলিশ ক্লাস, তোমরা ইংলিশ ক্লাসে যুক্ত হবে, ঠিক আছে? তোমাদের ইংলিশ ক্লাস হবে 8টা থেকে, ইনশাল্লাহ তোমরা সেটাতেও যুক্ত হয়ে তোমাদের ক্লাস করতে পারবে। ওকে ওকে, সাবিহা সিন বললো যে মিস করলাম। মিস করার কিছু নাই, ক্লাসগুলো রেকর্ডেড থাকে, সুতরাং তোমরা ক্লাসগুলো করে নিতে পারো। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে স্যার। ওকে, ঠিক আছে, ভালো লাগলে ভালো, আর ভালো না লাগলে তোমরা ক্লাস করবে না, আমরা এটা জানি। তবে তোমাদের গোল্ডেন বেস এবং র্যাপিড বেস, যারা 25 বেসের শিক্ষার্থী আছো, তোমাদের জন্য র্যাপিড বেস চলমান, এবং গোল্ডেন বেস, সরি 25 বেসের শিক্ষার্থীদের জন্য গোল্ডেন বেস, এবং 24 বেসের শিক্ষার্থীদের জন্য আমাদের রয়েছে র্যাপিড বেস। ওকে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।